টিয়া থাকে আর কি, আদার অন্য কোনো কাজ টাজ থাকে। সো আমি রেকর্ড করে রাখতেছি, সো কেউ যদি পরবর্তীতে রেকর্ডিংটা দেখতে চায় তাহলে সে যে দেখে নিতে পারবে। আচ্ছা, তাহলে খুব দ্রুত ক্লাসটা শেষ করে দিই আমি। রেকর্ড অপশন অন আছে, স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, তাহলে তোমরা তো দেখতে পাচ্ছ তাই না স্ক্রিন? জি স্যার। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। অনেকে অ্যাটেন্ড করছে, অলমোস্ট 12 জন অলরেডি অ্যাটেন্ড করছে। সো আমরা তাহলে আপাতত ক্লাসটা শুরু করে দিই, বাকিটা হচ্ছে পরবর্তীতে ভিডিওটা দেখে নিলে চলবে। আচ্ছা, সরি একটু লেট। আচ্ছা সরি, একটু লেট হয়ে গেল। আমরা তাহলে কুইকলি শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে তোমাদের লেকচার ইন্ট্রোডাকশন টু ইউএভি। ইউএভি মানে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, লাইডার এবং জিপিআর বেসড সার্ভে টেকনিক্স। তো এই লেকচারে বেসিক্যালি তিনটা পার্ট, একটা হচ্ছে ইউএভি বা ড্রোন, একটা হচ্ছে লাইডার এবং একটা হচ্ছে জিপিআর এর উপর। সো আমরা ফার্স্টে একটু দেখি যে ইউএভি বা ড্রোন বেসড সার্ভে টেকনিকটা এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি আসলে, ঠিক আছে? তোমরা অলরেডি বেসিকটা তোমাদের জানা আছে, কারণ তোমরা ফটোগ্রামেট্রি অলরেডি পড়া হয়ে গেছে, তোমাদের এরা কিছু অলরেডি ফটোগ্রামেট্রি কভার করছে। সো ফটোগ্রামেট্রি যে বেসিক সেইটার অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমরা এই ড্রোন টেকনোলজিতে আমরা ইউজ করি আসলে, বুঝছো? সো ফটো এটার বেসিকটা ওভার দ্য ইয়ার্স আর কি সেম কনসেপ্টটা কি চলে আসতেছিল। এটা ক্যামেরা আবিষ্কারের পর থেকে হচ্ছে যে ফটোগ্রামেট্রি কনসেপ্টে চলে আসতেছিল, বাট এখন আমাদের ড্রোন অনেকটা অ্যাভেলেবল হওয়ার কারণে এবং ড্রোন হচ্ছে যে রিলেটিভলি প্রাইসটা চিপার চিপ হওয়ার কারণে এটা মোস্ট অফ দ্য কেসে অনেক ক্ষেত্রে ইউজ হচ্ছে এবং কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা আমরা basically দেখাবো। আমাদের এই লেকচারের মেইন ফোকাস হচ্ছে যে আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি এবং কোন কোন অ্যাপ্লিকেশন মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোন কোন পার্সপেক্টিভ আমরা ইউজ করতে পারি। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ডিরেক্টলি স্টপ করে আস্ক করে রাখি, ঠিক আছে? আচ্ছা, ইউএভি বা ড্রোন এটা মোটামুটি আমরা সবাই জানি, তোমাদের অনেকের কাছে হয়তো ড্রোন আছেও বা অনেকে ইউজ করছে আর কি। এটা হচ্ছে রিমোটলি অপারেটেড একটা এয়ারক্রাফট, ছোট একটা এয়ারক্রাফট। এবং এটার অ্যাপ্লিকেশন অনেক ডাইভার্স অ্যাপ্লিকেশন, মেইনলি হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি, এগুলোর কারণেই ড্রোন ইউজ করা হয়। ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন খুব রিসেন্টলি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনগুলো শুরু হয়েছে আর কি। অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। এটা হচ্ছে যে এই মেথডটা আমরা যখন সার্ভে করি তখন অনেকটা কস্ট এফেক্টিভ হয়, টাইম সেভিং হয় এবং রিমোটলি অটোনোমাসলি কন্ট্রোলড উইদাউট হিউম্যান প্লাইট। সো
হিউম্যান প্যারাডাইস, অনেক অনেক অপশনই আছে আর কি। ঠিক আছে, তো আমরা একটু দেখি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ব্রড অ্যাপ্লিকেশন আমরা যদি দেখি সেটা হচ্ছে যে ড্রোন ইমেজ এখন রিসেন্টলি অ্যাট ফার্স্ট ড্রোনের অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছিল বেসিক্যালি এগ্রিকালচারে। ঠিক আছে, এগ্রিকালচারে সেটা হচ্ছে ক্রপ এবং ইল্ড ম্যানেজমেন্ট, মানে হচ্ছে যে আমরা ধরো ধানের চাষ করলাম, ধানের চাষ করার পরে আমার হচ্ছে যে ফসলটা আসলে কিরকম হচ্ছে, কখন পাকতেছে। ঠিক আছে, আমার যে অনেক বড় এরিয়ার যদি হচ্ছে যে ল্যান্ড থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে কোন ফসলে ফসলের হেলথ গুলো কিরকম হচ্ছে। ঠিক আছে, এইগুলো বিভিন্ন রকমের অবজার্ভ করা যায় এবং এখান থেকে মোটামুটি একটা টেন্টাটিভ আইডিয়া পাওয়া যায় যে আমার এই ফসলটা কাটার পরে আমি যদি ঘরে তুলি সেক্ষেত্রে কি পরিমাণ হচ্ছে ধান পাবো। এটা নট নেসেসারি ধান, এটা ভুট্টা বা গম বা যে কোনো ফসলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আর কি। ঠিক আছে, তো এগ্রিকালচারে এটা বেশ অনেক বছর ধরে ইউজ হয়ে আসতেছে। বাংলাদেশে ড্রোনের সার্ভেটা খুব কম আসলে ইউজ হয়। আরেকটা হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি, যেটা ক্যাটেল এবং ফিল্ড অবজারভেশনের জন্য। মানে হচ্ছে যে আমার আমাদের দেশে তো আর কি গরু বা ছাগল এটা ছোট ছোট প্লেসে থাকে আর কি, বাট বাইরের দেশে যখন প্রচুর অনেক বড় এরিয়া জুড়ে হচ্ছে যে এই গরু ছাগল হচ্ছে চড়তে থাকে আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে তাদের অবজারভেশন, তারা অন্য কোথাও যাচ্ছে নাকি, সেই গ্রুপটা ঠিক মতো খাবার খাচ্ছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলোকে অবজার্ভ করা যায়। ফরেস্ট্রি, যেটা হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফনা মনিটরিং, যেটা হচ্ছে যে ধরো ন্যাশনাল ফরেস্ট বা যে কোনো ধরনের ইম্পর্টেন্ট ফরেস্ট বা আমাদের ইভেন সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবনের হেলথ কিরকম হচ্ছে। ঠিক আছে, বা একটা ডিজাস্টারের পরে সাপোজ ধরো সিডর বা এই টাইপের কোনো একটা বড় সাইক্লোনের পরে সুন্দরবন আগের কন্ডিশন এবং পরের কন্ডিশন, এটা আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে ভিজুয়াল অবজারভেশন, গিয়ে গিয়ে আমরা মনিটর করি। বাট অনেক এরিয়া আছে যেগুলো হচ্ছে যে তোমার রিমোট এরিয়া, সেসব এরিয়াতে আমরা হচ্ছে যে যাওয়াটা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, সো এই জিনিসগুলো তোমার হচ্ছে যে ড্রোন পাঠায় ইজিলি করা যায় আসলে। ঠিক আছে, আর আরবানাইজেশন, সিটিজেন এবং পাওয়ার লাইন প্ল্যানিং, এই জিনিসগুলো আরবানাইজেশনের ক্ষেত্রেও আর কি ড্রোনের বেশ ভালো ইউজ আছে। তো এই সবগুলো জিনিসই হচ্ছে স্যাটেলাইট ইমেজ দিয়েও করা যায়, বাট স্যাটেলাইট ইমেজ আর ড্রোনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে স্যাটেলাইটে আমার অ্যাকুরেসি কম থাকে এবং হাই অ্যাকুরেসির যদি স্যাটেলাইট ইমেজ আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাডিশনাল চার্জ আর কি দিতে হয়। মানে হচ্ছে যে ইমেজগুলো আমাদেরকে আলাদা করে কিনতে হয়, যেগুলো হচ্ছে যে আমাদের খুব হাই রেজলিউশনের যেগুলো ছবি দেয় যেসব স্যাটেলাইট, সেগুলো আমাদের আলাদা করে কিনতে হয়। আর যেগুলো হচ্ছে ফ্রি স্যাটেলাইট আছে, ল্যান্ড ল্যান্ড জেম যেটা আছে বা এরকম বেশ কিছু ফ্রি স্যাটেলাইট আছে যেগুলো হচ্ছে অ্যাকুরেসি অনেক কম থাকে আসলে। তো ওগুলো অনেক সময় তোমার অ্যাকুরেসি কম থাকলে আমরা হচ্ছে যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারি না। সেক্ষেত্রে এটা বেটার যে আমার যদি কোনো প্রজেক্ট এরিয়া থাকে, আমার নিজের নিজের ড্রোন আছে, নিজের ড্রোন উড়ে আমি ইমেজগুলো কালেক্ট করে ফেলা আর কি। সেক্ষেত্রে এটা অনেক কস্ট ইফেক্টিভ হয় আর কি। আর সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের বেসিক্যালি ড্রোনের অ্যাপ্লিকেশনটা মেইনলি ট্রান্সপোর্টেশন রোল এবং রেল মেনটেন্যান্স, যেটা আমরা স্লাইডে একদম লাস্টে দেখাবো। এছাড়াও টোপোগ্রাফিক সার্ভে আছে, আমরা যেই সব সার্ভেগুলো করছি, কন্ট্রোলিং বা লেভেলিং, ঠিক আছে, বা ট্রাভার্স সার্ভে, এইগুলো হচ্ছে যে ড্রোন দিয়ে করা যায়। তারপর আর্থ ওয়ার্ক এবং ভলিউম ক্যালকুলেশন, এই জিনিসগুলো আমি দেখাবো। আর স্ট্রাকচার ইন্সপেকশন, এই সবগুলো মোটামুটি আমি কভার করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এখন ড্রোনের টাইপ কি কি? অনেকগুলা টাইপের ড্রোনই থাকতে পারে। আমরা ব্রডলি ক্লাসিফাই করতে পারি দুইটা টাইপের, একটা হচ্ছে ফিক্সড উইং ড্রোনস, একটা হচ্ছে রোটারি উইং ড্রোনস। ঠিক আছে, এই এই নিচের ছবিটা মনে হয় দেখতেছো তোমরা, হচ্ছে যে ড্রোনের বিভিন্ন কোম্পানি আর কি। ঠিক আছে, মোস্ট পপুলার কোম্পানি হচ্ছে ডিজেআই। ডিজেআই অনেকগুলো ক্যাটাগরি ড্রোন আছে, একদম স্মল ডিজে মিনি থেকে তোমার হচ্ছে যে ডিজে ম্যাভিক প্রো বা ডিজে এয়ার বা ফ্যান্টম, অনেক লেভেলের ড্রোন আছে। সো ডিজে কোম্পানিটা বেশ আর কি এখন জনপ্রিয়, যদিও হচ্ছে ইউএসএ তে হচ্ছে ডিজে ব্যান করে দিয়েছে জাস্ট বিকজ তোমার ডিজে হচ্ছে চায়না বেসড আর কি কোম্পানি। তো ডিএসএ তে আরো ডিফারেন্ট লাইন আপ আছে আর কি। ঠিক আছে, সো যাই হোক, তাহলে ও এটা এটা হচ্ছে যে আমাদের আহ, ইয়েটা যে আচ্ছা, তারপরে আসি আমরা কম্পোনেন্টস। একটা ড্রোন সার্ভিস সিস্টেমে কি কি টাইপের কম্পোনেন্ট থাকতে পারে? প্রথম কথা হচ্ছে উইং, উইং বা রোটর। ঠিক আছে, উইং থাকতে পারে বা রোটর থাকতে পারে বা প্রোপেলার থাকতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো একটা হচ্ছে মোটর থাকবে, যেটা হচ্ছে যে বেসিক্যালি ব্যাটারি থেকে পাওয়ারটা সাপ্লাই দেবে। একটা জিপিএস মডিউল থাকবে এক্সাক্ট পজিশনটা জানার জন্য। একটা গিম্বল মাউন্টেড ক্যামেরা, এখানে কথাটা দেখো যে গিম্বল মাউন্টেড ক্যামেরা, গিম্বল তোমরা অনেকেই জানো যারা ফটোগ্রাফিতে একটু প্রো, তারা মোটামুটি সবাই গিম্বল ইউজ করে আর কি। ঠিক আছে, সো ড্রোনে গিম্বলটা অটোমেটিক সেট করা থাকে আসলে, যেন তোমার হচ্ছে যে ভাইব্রেশন বা মুভমেন্টের জন্য আমার ক্যামেরার ছবি কোনো ডিস্টরশন যেন না হয়। ঠিক আছে,
আচ্ছা, আর এগুলো গেল ড্রোনের হার্ডওয়্যার, এবং এখন আসলে সফটওয়্যার, ঠিক আছে। ড্রোনের ছবি তোলার পরে এই ছবিগুলোকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের জন্য অনেক টাইপের সফটওয়্যার আছে। কিছু ওপেন সোর্স সফটওয়্যার আছে, যেমন ইমেজ জে। আর কিছু হচ্ছে পেইড সফটওয়্যার আছে, যেমন পিক্স4ডি। এটা তোমাদের হচ্ছে যে ডক্টর সাদিক খান মনে হয় এর আগে দেখাইছিল, পিক্স4ডিতে কিছু কাজ দেখাইছিল। ডিজে নিজস্ব কিছু সফটওয়্যার আছে। এইজি সফটওয়্যার কিছু একটা সফটওয়্যার আছে, এইজি সফট মেটাশেপ। এগুলো তোমরা হচ্ছে যে একটু গুগল করলে পাবো আসলে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখি যে একটা ড্রোনের মধ্যে কি কি সার্ভে থাকতে পারে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ক্যামেরা। ড্রোনের মধ্যে এটা আমরা বাই ডিফল্ট ধরে নিতে পারি, ড্রোনের মধ্যে একটা ক্যামেরা থাকে, যেটা ইউজের RGB ক্যামেরা, ঠিক আছে। যেটা হচ্ছে যে কালার ইমেজ তোমার করতে পারে। এখন এই ক্যামেরার মধ্যে আবার ক্লাসিফিকেশন থাকে, তোমার হচ্ছে কত রেজুলেশনে ইমেজ তোমার ক্যাপচার করতে পারে। এটা ফুল এইচডি বা QHD বা 4K রেজুলেশন। এখন মোস্ট অফ দ্য ড্রোন তোমার হচ্ছে যে একটু হাই এন্ডের ড্রোন যেগুলো, সেগুলো হচ্ছে মোস্ট অফ দ্য ড্রোনই তোমার 4K রেজুলেশনে তোমার পিকচার এবং ভিডিও বোথ তোমার রেকর্ড করতে পারে আসলে। ঠিক আছে। আর যেগুলো হচ্ছে যে একটু চিপার ড্রোন, সেগুলো তো 4K পায় না, আমার ফুল এইচডি বা QHD পারে আসলে। এটা হচ্ছে একদম বেসিক, যেটা অপটিক্যাল সেন্সর, যেটা হচ্ছে যে বেসিক্যালি ক্যামেরা থাকবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভিজুয়াল ক্যামেরা। এইটার সাথে আরো যেটা থাকতে পারে সেটা হচ্ছে লাইডার থাকতে পারে, যেটা হচ্ছে লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এটা অনেক এক্সপেন্সিভ। লাইডার সেন্সর যদি থাকে, এটা অনেক এক্সপেন্সিভ থাকে। মাল্টি স্পেকট্রাল সেন্সর মানে হচ্ছে যে আমরা RGB ক্যামেরার মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র আহ, মানে হিউম্যান যেই সব স্পেকট্রালগুলো দেখতে পারে, সেইগুলো আর কি আমরা কালেক্ট করতে পারি। বাট তুমি যদি আরো লোয়ার ফ্রিকোয়েন্সি বা হায়ার ফ্রিকোয়েন্সি তুমি যদি স্পেকট্রালগুলো দেখতে চাও, সেক্ষেত্রে আমরা মাল্টি স্পেকট্রাল সেন্সরে আলাদা আলাদা ক্যামেরা ইউজ করতে পারি আর কি। কিছু আছে থার্মাল ক্যামেরা। থার্মাল ক্যামেরা মোস্ট অফ দ্য কেসে তোমার হচ্ছে যে ইন্ডাস্ট্রি, মেকানিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। লেটস সে থার্মাল ক্যামেরার একটা ইউজ হচ্ছে যে তুমি ধরো এয়ার কন্ডিশনিং সিস্টেম। ঠিক আছে, তুমি থার্মাল ক্যামেরা দিয়ে তোমার এয়ার কন্ডিশনিং সিস্টেম কোথাও কোনো লিক আছে নাকি সেটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারো আসলে। ঠিক আছে, ফ্রিয়ন যেটা যাচ্ছে, তোমার একটা বিল্ডিং এ যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকে, তাহলে ওখান থেকে বের করে ফেলা যায় আর কি, থার্মাল ইমেজ অ্যানালাইসিস করে। আরও আছে হাইপার স্পেকট্রাল সেন্সর, যেটা মাল্টি স্পেকট্রাল সেন্সরের কাছাকাছি। অপটিক্যাল গ্যাস ইমেজিং, এটা হচ্ছে একটা সেন্সর, যেটা হচ্ছে বিভিন্ন গ্যাস অ্যানালাইসিস করতে পারে। সাপোজ ধরো তোমার গ্যাসের লাইনে, ধরো তিতাসে তোমার লাইনে কোনো একটা লিকেজ হচ্ছে, ঠিক আছে। ওই লিকেজ ডিটেক্ট করার অনেক ওয়ে আছে। তোমার হচ্ছে যে ধরো স্মল একটা এলিমেন্ট যদি গ্যাস পাইপের মধ্যে ছেড়ে দাও, তাহলে ওটাও ডিটেক্ট করতে পারে। অথবা তোমার যদি ড্রোনের মধ্যে তোমার মাউন্টেড কোনো একটা সেন্সর থাকে, যে সেন্সর তোমার ওখানকার এয়ারটা অ্যানালাইসিস করে বলে দিতে পারে যে সালফার ডাইঅক্সাইড কত, মিথেন কত, অক্সিজেন কত, ঠিক আছে, নাইট্রোজেন কত। তাহলে তুমি ইজিলি বুঝে যাবো যে মিথেন, যেখানে মিথেন বেশি সেখানে তোমার লিক হচ্ছে। মোস্ট অফ দ্য কেসে আমাদের ন্যাচারাল গ্যাসগুলো মেইনলি মিথেনই হয় আসলে। ঠিক আছে। এছাড়াও তোমার হচ্ছে যে টিউনেবল ডাইলয়েড লেজার অ্যাবজর্পশন সেন্সর আছে, রেডার সেন্সর আছে, আর ম্যাগনেটোমিটার আছে। ঠিক আছে, এগুলো ডিফারেন্ট টাইপের সেন্সর। বা আমাদের মেইনলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে লাইডার। RGBটা মোস্ট অফ দ্য কেসে ইউজ করা হয়। যদি বাজেট বেশি থাকে তাহলে আমরা লাইডারটা কিনি। অ্যাডিশনালি তুমি থার্মাল কিনতে পারো, অথবা মাল্টি স্পেকট্রাল বা হাইপার স্পেকট্রাল সেন্সর নিতে পারো। প্রথম এই কটা চাই আমাদের মেইন ইয়ে আর কি। আচ্ছা, পয়েন্টারটা অন করে রাখি। ঠিক আছে তাহলে। তাহলে এখন ওয়ার্কফ্লো অফ ড্রোন বেসড সার্ভে, কি কি ওয়ার্কফ্লো আছে। প্রথমে হচ্ছে প্ল্যানিং করতে হবে, তোমার হচ্ছে সার্ভে এরিয়াটা ফিক্স করতে হবে। কোন এরিয়াতে আমি সার্ভে করব, কোন অলটিজিতে আমি সার্ভে করবো, এবং কত পার্সেন্ট ওভারল্যাপ হবে। ওভারল্যাপে তোমার সুন্দর সুন্দর কিছু ম্যাথ মনে হয় তোমাদের রাকের সাথে করাইছিল আর কি। ঠিক আছে, 60% বা 70% ইউজুয়াল ওভারল্যাপ রাখতে হয় আসলে। ঠিক আছে, এবং বোধ তোমার হচ্ছে যে সাইড ওভারল্যাপ এবং তোমার সামনাসামনি যে ওভারল্যাপটা সেটা আর কি। এটার পরে তোমার হচ্ছে যে যেটা হচ্ছে ফ্লাইট এক্সিকিউশন। ঠিক আছে, তুমি হচ্ছে যে লঞ্চ করবা, এবং হচ্ছে যে ডাটা ক্যাপচার করবা, এবং এই ডাটা ক্যাপচার করার সময় একটু কেয়ারফুলি ডাটা ক্যাপচার করতে হবে। কারণ হচ্ছে যে তুমি কখন লঞ্চ করতেছো, তোমার যদি ক্লাউডি ওয়েদার থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে ক্লাউডি ওয়েদার থেকে সানি ওয়েদারে তুমি হচ্ছে যে বেটার ডাটা পাবা। সো ওই জিনিসগুলো দেখতে হবে, এনভায়রনমেন্ট কিরকম। ঠিক আছে, কোনো ডাটাতে তোমার কোনো ধরনের ইয়ে থাকলে, এরর বা কোনো ধরনের ফল থাকলে, সেগুলোকে আবার কারেক্ট করা হয়ে আছে আর কি। ঠিক আছে, এটা বেসিক্যালি চলে আসবে তোমার ডাটা প্রসেসিং এ। তুমি যে র ইমেজ গুলো পাবা, সেই র ইমেজ গুলো তোমার হচ্ছে পারফেক্টলি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যে পয়েন্টটা, সেটা তোমার হচ্ছে যে অ্যাকুরেট একটা শো করবে। বাট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড থেকে যখন তুমি যতই দূরে যাবা, তখনই তোমার হচ্ছে যে ইমেজগুলো ডিস্টর্টেড হয়ে যাবে। লাইক হচ্ছে যে তুমি যখন মোবাইলে তুমি যখন ইমেজগুলো নাও, যখন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে যখন কোনো একটা ছবি তোলো, সেক্ষেত্রে কিন্তু ওই চার সাইডে
ইমেজগুলো তোমার ডিস্টর্টেড হয়ে যায়, এটাকে ডিস্টরশন বলে, ঠিক আছে। সো কিছু ডিস্টরশন থাকে, নর্মাল ইমেজগুলো ডিস্টরশন অতটা বোঝা যায় না আসলে, ঠিক আছে। তো তুমি যখন ড্রোন দিয়ে ইমেজ করবে তখন ডেফিনেটলি কিছু ডিস্টরশন থাকবে। সো এই ডিস্টরশনগুলোকে তুমি কিভাবে হচ্ছে যে এলিমিনেট করবা, এটাকে বলছে তোমার হচ্ছে র ইমেজ গুলা প্রসেসিং। তারপরে একটার সাথে একটা ওভারল্যাপ করে ওভারল্যাপ পোর্শন গুলোতে তুমি হচ্ছে যে ইউজুয়ালি তোমার হচ্ছে যে সে মানে কোন ডাটাটা বেটার আসতেছে বা দুইটা ডাটা মার্চ করে তুমি হচ্ছে বলে দিতে পারো। তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি ইন্টারপ্রিটেশন, এবং তুমি ডাটাটাকে কিভাবে অ্যাপ্লাই করবো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রবলেমে, সেটাও আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, তাহলে এখন আসি যে ড্রোন ইমেজ প্রসেসিং মেথডোলজি, আমরা ইমেজ প্রসেসটা কিভাবে করবো, ঠিক আছে। প্রথমে আমরা ইম্পোর্ট ইমেজ ইনটু প্রসেসিং সফটওয়্যার, আমার যে সফটওয়্যারগুলো অ্যাভেলেবল আছে, যেগুলো ওপেন সোর্স সফটওয়্যার আছে, সেগুলো আমরা ইউজ করি, অথবা পিক্স4 খুব ভালো সফটওয়্যার, ওটাতে আমরা ইমেজগুলো ইম্পোর্ট করার পরে অ্যালাইন ফটোস টু ক্রিয়েট এ স্পার্স পয়েন্ট ক্লাউড, ঠিক আছে। এখানে পয়েন্ট ক্লাউড তোমরা এই আগের ডক্টর খানের লেকচারে মনে হয় দেখছিলে যে কিভাবে পয়েন্ট ক্লাউডটা জেনারেট করে। পয়েন্ট ক্লাউডে কিছু ছবি দেখছিলাম আমরা, ঠিক আছে, কিভাবে জেনারেট করে, এটা হচ্ছে সফটওয়্যারের ইস্যু। সো অত ডিটেলস আমরা যাচ্ছি না আর কি। তারপর হচ্ছে এই ডেন্স পয়েন্ট ক্লাউডটা জেনারেট করব, জেনারেট করে সেখান থেকে আমি ডিইএম মডেল, যেটা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেলটা ইয়ে করবো, ঠিক আছে। এবং লাস্টে তোমার এক্সপোর্ট অর্থ মোজাইক অ্যান্ড কন্ট্রোল ডাটা ফর অ্যানালাইসিস। আমরা বেসিক্যালি আলটিমেট আমাদের টার্গেট থাকবে যে অর্থ মোজাইক একটা ম্যাপ আর কি প্লট করা আর কি, ঠিক আছে, অথবা কন্ট্রোলিং। আচ্ছা, এখন আসি অর্থ মোজাইক কি জিনিস, ঠিক আছে। অর্থ মোজাইক হচ্ছে ডিটেইল, অ্যাকুরেট এবং ডিস্টোরশন ফ্রি এরিয়াল ভিউ ম্যাপ উইথ জিও রেফারেন্সিং, ঠিক আছে। মানে হচ্ছে জিও রেফারেন্সিং মানে তোমার ওখানে জিপিএস ডাটাটা ওই ইমেজগুলোর মধ্যে অলরেডি এমবেডেড থাকে আসলে, ঠিক আছে। সো কোন লোকেশনে তুমি কোন অল্টিটিউডে এবং কোন ল্যাটিটিউড এবং ডিপারচারে তুমি হচ্ছে যে ইয়ে নিচ্ছ, ঠিক আছে, সেইগুলো তুমি হচ্ছে যে এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট তুমি পাবা আর কি, ঠিক আছে। তো ওইটার উপর বেস করে তুমি হচ্ছে যখন একটার সাথে আরেকটা ইয়ে করে, এটা বলি স্টিচিং, ঠিক আছে। স্টিচিং 100 টু or thousands of high resolution photo one after another, ঠিক আছে, স্টিচিং করে তুমি একটা ডিটেইল ম্যাপ তৈরি করবে, ঠিক আছে, এটাকে বলছে অর্থ মোজাইক। দেন যেটা আসবে সেটা হচ্ছে যে আহ, তোমার আরেকটা অপশন আছে, যেটা ডিজিটাল সারফেস মডেল অথবা ডিজিটাল টেরাইন মডেল, ঠিক আছে। তো ডিজিটাল সারফেস মডেলে তোমার হচ্ছে যে সবগুলা অবজেক্টের এলিভেশন তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ডিজিটাল টেরাইন মডেল বেসিক্যালি টেরাইনে এলিভেশন পাচ্ছ, মানে টেরাইন মানে হচ্ছে বেয়ারাতে এলিভেশন পাচ্ছ আর কি। আর এটার সাথে তুমি ভলিউম ক্যালকুলেটও করতে পারো আসলে। আচ্ছা, সফটওয়্যারগুলো এর আগে বলছিলাম আর কি, বুঝছো। তো এখানে লিঙ্ক দেওয়া আছে, আমি স্লাইডটা এখন আপলোড করি না, স্লাইডটা আমি পরে আপলোড করে দেবো আর কি। এখানে একটা টুল আছে যেটা AD8 টুল, অটোমেটেড ড্রোন ইমেজ টেকনোলজি অ্যানালাইসিস টুল। এটাই ইন্টারেস্টিং, পিক্স4 সবাই ইউজ করে আসলে। অ্যাজিস অফ মেটাশেপ, এটা বেসিক্যালি এগ্রিকালচারাল পারপাসে ইউজ হয়, সিভিলের পারপাসে বেশ কিছু ইউজ হয়। আর ড্রোন ডিপ্লয় একটা সফটওয়্যার আছে, ঠিক আছে। আর ইমেজ যে খুবই বেসিক লেভেলের সফটওয়্যার কি, ইমেজ যেটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। আচ্ছা, ড্রোনের পার্টটা গেল। এখন আসি আমরা হচ্ছে যে জিপিআর, ঠিক আছে। জিপিআর কি, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার ফর সার্ভে। আচ্ছা, জিপিআর তোমার হচ্ছে যে দুই টাইপের থাকতে পারে। একটা হচ্ছে যে তোমার ড্রোন মাউন্টেড হতে পারে, যেটা এই উপরে ইমেজটা দেখতেছো, ড্রোনের নিচে তোমার হচ্ছে যে কি, যেটা বেশ ভালো ড্রোন, সেগুলা কিন্তু তোমার একটা পেলোড ক্যারি করার ক্যাপাসিটি থাকে, ঠিক আছে। ড্রোনের নিচে তুমি যে কোনো কিছু ঝুলাই দিতে পারো, ঠিক আছে। একটা সার্টেন পেলোড থাকবে। বাড়ির দেশে দেখবা যে ড্রোন দিয়ে তোমার হচ্ছে খাবার টাবার ডেলিভারি দেয় আসলে, খাবার বা পার্সেল ডেলিভারি দেয়, ঠিক আছে। সো ড্রোনের নিচে তোমার হচ্ছে অ্যাটাচ করে দিতে পারবা, এই টাইপের একটা অপশন থাকে। এখন তোমার জিপিআর মেশিনটা, যেগুলো হচ্ছে মোবাইল জিপিআর মেশিন, সেগুলো তুমি কিন্তু ড্রোনের নিচে, ধরো পেলোড ক্যাপাসিটিতে যদি স্যাটিসফাই করে, ড্রোনের নিচে তুমি ইয়ে করে ফেলতে পারো, অ্যাটাচ করে ফেলতে পারো। তাহলে ড্রোন দিয়ে শুধুমাত্র ছবি তুলবে না, সেখানে তোমার হচ্ছে এই জিপিআই ডাটাগুলো দিবে আসলে, ঠিক আছে। অথবা আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার এই ধরনের কোনো একটা ইয়ে, যেটা হচ্ছে যে ধরো ধরো ট্রলি টাইপের, ট্রলিতে কোনো একটা ট্রলিটা ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়, এবং তোমার হচ্ছে যে এখান থেকে তোমার হচ্ছে সিগন্যাল দিয়ে তুমি হচ্ছে যে নিচে যেগুলো আছে সেটা পাওয়া যায়। এখন দেখো, ড্রোন আর জিপিআর দুইটা একই সাথে ইউজ করা দরকার কেন? ড্রোনে আমি কিন্তু গ্রাউন্ডের উপরে কোনো, সরি, গ্রাউন্ডের নিচে কোনো ছবি দেখতে পাচ্ছি না, যা দেখতে পাচ্ছি সবই অন টপ অফ দ্য গ্রাউন্ড। আর জিপিআরে যেটা হয় সেটা হচ্ছে আমি গ্রাউন্ড পেনেট্রেটিং, মানে হচ্ছে গ্রাউন্ডের নিচে যে যা আছে সেগুলো আমি বের করতে পারতেছি।
সো আমি যদি ধরো গ্রাউন্ডের নিচে যদি কোনো কিছু থাকে, লেটস সে এটা এটা বাংলাদেশের ক্ষেত্রে বেশ, এটা সব দেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেমন ধরো বাংলাদেশের ক্ষেত্রে আমি একটা রাস্তা করতেছি, তোমরা অনেক জায়গায় পেপারে দেখবে যে রাস্তা করতে গিয়ে পানি পাইপ ফেটে গেছে, রাস্তা করতে গিয়ে গ্যাসের পাইপ ফেটে গেছে, ঠিক আছে? ফেটে গেলে কি হয়, তোমার ওই এলাকায় গ্যাস বন্ধ, একদিন 2 দিন গ্যাস বন্ধ থাকে আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা ইজিলি অ্যাভয়েড করা যায় তোমার যদি এই জিপিআর সার্ভেটা যদি আগে থেকে করা হয়। তুমি গ্রাউন্ডে যাবা, তুমি গ্রাউন্ডে গ্রাউন্ডের উপর দিয়ে যেই জায়গায় তুমি রাস্তা খুঁড়বা, সাপোজ ধরো তোমার ডেস্কো তোমার হচ্ছে ইলেকট্রিক লাইন আন্ডারগ্রাউন্ডে বসাবে আর কি। ও রাস্তা করতে গিয়ে ওয়াসার পাইপের লাইন ফেটে গেছে আর কি, ঠিক আছে? তো ওর যেটা করা উচিত সেটা হচ্ছে যে ফার্স্টে জিপিএস সার্ভে করে লোকেট করা দরকার যে ওয়াসা গ্যাসের পাইপ, পানির পাইপ বা এরকম ইউটিলিটি পাইপগুলা কত ডেপথে আছে এবং কোন অ্যালাইনমেন্টে আছে। এবং যখন ওই ডেপটা জেনে যাবে, তখন যখন খুঁড়বে তখন হচ্ছে খুব কেয়ারফুলি করতে হবে। ওই ডেপতে চলে গেলে তখন হচ্ছে একটু কেয়ারফুলি করলে তোমার হচ্ছে এই অ্যাক্সিডেন্টগুলো আর কি হয় না, ঠিক আছে? তো জিপিআর কিভাবে ওয়ার্ক করে এখানে ছোট্ট একটা ভিডিও components in one আছে আর dedicated কি। system. The antenna has a transmitter and a receiver. আচ্ছা, এখানে যেমন ধরো তোমার এখানে যেটা, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সার্ভে, তার মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি তোমার এখান থেকে প্রপাগেট করে, ঠিক আছে? এবং প্রপাগেট করে তোমার হচ্ছে নিচে যায় এবং পরবর্তীতে রিফ্লেক্ট করে উপরে আসে, ঠিক আছে? তোমার যদি কোনো কোনো একটা ইউনিফর্ম গ্রাউন্ড থাকে, যদি কোনো অন্য ম্যাটেরিয়াল থাকে না, তাহলে এটা রিফ্লেক্ট করে নিচে চলে যাবে, ঠিক আছে? কিন্তু যদি হচ্ছে যে গ্রাউন্ডের মাঝখানে তোমার ধর একটা পাইপলাইন থাকে, তখন ওই পাইপলাইনের টপে তোমার হচ্ছে যে এটা রিফ্লেক্ট করে উপরে আসবে, মানে নর্মালি তোমার প্রপাগেট করে নিচে চলে যাওয়ার কথা, কিন্তু কোনো যদি অবজেক্ট থাকে সেই অবজেক্টটার কারণে ওটা রিফ্লেক্ট করে উপরে আসবে, ঠিক আছে? তখন তোমার হচ্ছে যে ওই সিগন্যালটা আবার একটা রিসিভার থাকে, ওই সিগন্যালটা রিসিভ করে তখন বলে দিতে পারবে যে অবজেক্টটার শেপ কিরকম, অবজেক্টটার ডেপথ কতটুকু, ঠিক আছে? শেপ এবং ডেপথ দুটাই বলে দিতে পারবে। তাহলে এখন দেখি এই জিপিআর অপারেট করার ক্ষেত্রেও তোমার হচ্ছে যে দুইটা টাইপের হচ্ছে যে অপশন আছে, ঠিক আছে? আমি একটু দেখি কতজন অ্যাটেন্ড করছে, 63 জন, গুড। জিপিআর মেশিনটার ক্ষেত্রে তুমি অপারেশন আবার দুই 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 ভাগ করতে পারো আর কি, ঠিক আছে? কতগুলো হাই ফ্রিকোয়েন্সিতে তুমি অপারেট করতে পারো, কিছু লো ফ্রিকোয়েন্সিতে অপারেট করতে পারো। হাই ফ্রিকোয়েন্সি যখন অপারেট করবা তখন তোমার হচ্ছে স্মলার ডেপথ আর স্মলার টার্গেট থাকে, শ্যালো ডেপথ স্মলার টার্গেটস, ঠিক আছে? মানে হচ্ছে যে তুমি কংক্রিটের ভিতরে রিইনফোর্সমেন্টের পজিশন যদি জানতে চাও, তখন তোমার এটা হতে পারে, বা পেভমেন্টের থিকনেস যদি জানতে চাও, তখন তোমার হাই ফ্রিকোয়েন্সিতে তুমি অপারেট করবা, ঠিক আছে? আর লো ফ্রিকোয়েন্সিতে অপারেট করলে তুমি হচ্ছে যে ধরো তোমার সুয়ার লাইন কতটুকু, সুয়ার লাইন ধরো রাস্তা থেকে তোমার 4-5 ফিট নিচে, ঠিক আছে? বা তোমার হচ্ছে যে বিভিন্ন ইউটিলিটি লাইন, ঠিক আছে? ওয়াসা পানি পানি লাইন 3-4 ফিট নিচে হতে পারে আসলে, ঠিক আছে? বা তোমার আর কোনো আর্কিওলজিক্যাল সাইট, ঠিক আছে, যেটা তুমি জানো না আসলে নিচে কি আছে, বা কোনো জিওটেকলজিক্যাল বা জিওটেকনিক্যাল কোনো পারপাস থাকে, যে একটা সফট ক্লে আছে, সফট ক্লেটার থিকনেস কতটুকু, বা উপরে তোমার হচ্ছে সাবগ্রেড বা রাস্তার বিভিন্ন লেয়ার আছে, ওই লেয়ারগুলো থিকনেস কতটুকু। ধরো একটা অনেক পুরাতন রাস্তা, ধরো 80 বছর, আহ, ধরো 1980s বানানো হয়েছিল, মোটামুটি 40 বছর পুরাতন একটা রাস্তা, ঠিক আছে? তখন ওই রাস্তাটা কোনো ডিজাইন নাই। এখন তোমার একটা হয়ে আছে ওই রাস্তাটা কোর কেটে তোমার হচ্ছে রাস্তাটার কোন লেয়ারে কত থিকনেসে কি দেওয়া হয়েছে, ধরো সাবগ্রেড দেওয়া আছে কতটুকু, বেস দেওয়া আছে কতটুকু, এইগুলো তুমি বের করতে পারো। অথবা তুমি হচ্ছে যে জিপিএ দিয়েও তুমি হচ্ছে যে ওই থিকনেস গুলো বের করতে পারো। তো এই জিপিএ এটা আরেকটা অ্যাপ্লিকেশন, এটা জিও টেকনিক্যাল অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন জিপিএ এর ইন্টারপ্রেট করবা কিভাবে জিপিএ এর ডাটা? একটা হচ্ছে তোমার আউটপুট যেটা থাকবে সেটা বেসিক্যালি 2D প্রোফাইল থাকবে বা রিফ্লেক্টেড সিগন্যাল থাকে। এখানে যেমন দেখো এখানে হচ্ছে জিপিএ মেশিনটা যখন মুভ করতেছে, এইখানে তোমার হচ্ছে যে কতগুলো জায়গায় এই যে প্যারাবোলিক প্যারাবোলিক পিক আসতেছে, ঠিক আছে? এই প্যারাবোলিক পিক গুলো বেসিক্যালি বোঝাচ্ছে যে তোমার হচ্ছে কোনো জায়গায় ওই ওই স্পেসিফিক পয়েন্টে কিছু একটা আছে আর কি, ঠিক আছে? সো এইটা বেসিক্যালি তোমার হচ্ছে যে এই হাইপারবোলা থেকে তুমি হচ্ছে যে বেসিক্যালি পয়েন্ট রিফ্লেক্টর পাচ্ছ। তার মানে এই যে হাইপারবোলা, তার মানে এখানে লেজার দিয়ে বলে দেবে যে এই লোকেশনে তোমার হচ্ছে যে কিছু একটা আছে, ঠিক আছে? তো এখানে যদি কংক্রিট হয় তাহলে তুমি বুঝতেছো এই লোকেশনে তোমার হচ্ছে যে বেসিক্যালি তোমার আছে, রিভার আছে, রিভার বা রিনফোর্সমেন্ট আছে আর কি, ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমার ইন্টারেস্টিং আর কি, ঠিক আছে? ওকে, তারপরে নেক্সট যাই আমরা। ওকে, এখন আমরা দেখি যে তোমার হচ্ছে জিপিআর এর বেসিক্যালি কনসেপ্টটা কিরকম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেয় আর কি, ঠিক আছে? তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন দেয় তখন হচ্ছে যে তোমার বিভিন্ন ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি ও মেজার করে, যেটাকে বলছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে? সো বিভিন্ন ম্যাটেরিয়ালের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ডিফারেন্ট,
যেমন ধরো ড্রাই স্যান্ডে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কম, তোমার স্যাচুরেটেড স্যান্ডে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি। এয়ারে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 1, ওয়াটারে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমার 81। ঠিক আছে, মানে ওয়াটারে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক বেশি। ঠিক আছে, ওয়েট ক্লে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি। ঠিক আছে, তো এইখান দিয়ে তুমি হচ্ছে যে এই যে ডিফারেন্ট টাইপের সোয়ালের জন্য ডিফারেন্ট টাইপের ডাইইলেকট্রিক, ঠিক আছে, সেখান থেকে তুমি পেয়ে যাবা। বা এই যে হাইপারবোলিক যে প্যারাবোলিক যে ইয়েগুলো আসতেছে, কার্ভগুলো আসতেছে, এখানে দেখো, এখানে তোমার ট্যাঙ্ক বা পাইপ, এখান থেকে তুমি ইজিলি বলে ফেলতে পারবে আসলে। ঠিক আছে, এখন আসি তোমার জিপিআর মাউন্টেড ড্রোন। ঠিক আছে, আগে যে যতগুলো দেখছি সবই দেখছো হ্যান্ড অপারেটেড, তার মানে তোমার একটা ট্রলিতে থাকবে, ওই ট্রলিতে তুমি হচ্ছে যে পুশ করবে আর কি। ঠিক আছে, এখন মোস্ট রিসেন্টলি তোমার হচ্ছে যেহেতু ড্রোন টেকনোলজি এখন অনেক বেটার এবং এনাফ পেলট ক্যারি করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে যে তোমার মোস্ট অফ দ্য কেসে তোমার যে জিপিআর মেশিনটাকে ড্রোনে আমার মানে বসাই দিলে আমার লার্জ এরিয়া কভার করতে পারে। ঠিক আছে, তার মানে এটা তোমার মোটামুটি হাই প্রোডাক্টিভিটি। অনেক জিপিআর, অনেক এরিয়া আছে যেখানে তুমি অ্যাক্সেসিবল না, ঠিক আছে, বা রাফ টেরাইন, ঠিক আছে, ধরো উঁচু নিচু তুমি কিভাবে ঠেলবা, ঠিক আছে, বা রকি বা স্নো আছে, তখন তোমার কি হচ্ছে যে যে কোনো ট্রলি অপারেট করা খুবই ডিফিকাল্ট, সেক্ষেত্রে তুমি হচ্ছে এই ড্রোন ইয়েগুলো করতে পারো আসলে। ঠিক আছে, এবং এটা প্রেসিশন লেভেল মোটামুটি বেশি থাকে আসলে। ঠিক আছে, একটা প্রবলেম যেটা সেটা হচ্ছে ভেজিটেশন থাকলে তোমার হচ্ছে যে একটু ঝামেলা থাকে, যেটা হচ্ছে যে ইনএফেক্টিভ ইন টল ভেজিটেশন। ঠিক আছে, টল ভেজিটেশন হলে তোমার হচ্ছে যে জিপিআর এর ভ্যালুগুলো ঠিক মতো আর কি রিড মানে ওয়েভগুলো ঠিক মতো যেতে পারে না, সো তোমার আউটপুটগুলো ঠিক মতো আসবে না। ঠিক আছে, আর কনফাইন্ড স্পেসের জন্য তোমার হচ্ছে যে এই জিপিআর মাউন্টেড ড্রোনটা ইউজ করা একটু ডিফিকাল্ট আসলে। আচ্ছা, এরপরে আসি আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে লাইডার। ঠিক আছে, লাইডার হচ্ছে যে বেসিক্যালি লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং সার্ভে। ঠিক আছে, এটা একটা রিমোট সেন্সিং মেথড দ্যাট ইউজেস লেজার লাইট। মানে হচ্ছে যে এখানে একটু ইন্টারেস্টিং যেটা, এখান থেকে তোমার লেজার লাইট গুলো হচ্ছে যে ইয়ে করে। এর আগেটা ছিল ইলেকট্রোম্যাগনেটিক, তাই না? এখন তুমি যদি লেজার পালস যদি দাও, তখন হচ্ছে যে তোমার গ্রাউন্ড থেকে লেজার পালস রিফ্লেক্ট হয়ে এই আবার এখানে চলে আসবে। ঠিক আছে, তখন তুমি হচ্ছে যে মোটামুটি বুঝে যাবে যে টার্গেট সার্ফেসের তোমার হচ্ছে যে ক্যাটাগরি গুলা বা কি টাইপটা পেয়ে যাবে আসলে। ঠিক আছে, এবং এখানে এটা দিয়ে তোমার 3 ডাইমেনশনাল যে রিপ্রেজেন্টেশন সেটা বেটার হয় আসলে। তোমার শুধুমাত্র ড্রোন ইমেজ অ্যানালাইসিস করে থ্রি ডি ইমেজ বের করা পসিবল, বাট তোমার লাইডারে ডেপথটা আরো ভালো মতো বোঝা যায়। তো এইটা লাইডারের সাথে আবার তোমার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে স্যাটেলাইটের সাথে কানেক্টেড থাকে যেটা জিপিএস সিগন্যাল দেয়, আর গ্রাউন্ডে তোমার একটা জিপিএস ইউনিট থাকে, এটা হচ্ছে যে অলওয়েজ ইয়ে দেয়। সো তোমার হচ্ছে যে লাইডারটা বেসিক্যালি তোমার হচ্ছে যে একদম প্রিসাইজ লেভেলের জিপিএস দিবে তোমাকে। আচ্ছা, তো এই যে লাইডারের এখানে যে ইয়েটা তোমার মোটামুটি আমি বললাম। ঠিক আছে, তোমার হচ্ছে যে এই জিনিসটাকে বলতেছে আইএমইউ, তোমার ইনার্শিয়াল মেজারমেন্ট, যেটা তোমার হচ্ছে যে ওরিয়েন্টেশনটা বলে দেবে। ঠিক আছে, এক্সিস ওয়াই এক্সিস বা জি এক্সিস ওরিয়েন্টেশনটা কিরকম আর কি। ঠিক আছে, বেস স্টেশন, জিপিএস বেস স্টেশন থাকবে আর স্যাটেলাইটও থাকবে। সো প্রসেসটা বেসিক্যালি লেজার এমিশন, প্রথমে লেজার এমিট করবে, তারপর লেজারটা রিফ্লেক্ট করবে। তোমার পাশে এখানে কোনো বাড়ি থাকলে বাড়ির উপর থেকে রুফ থেকে রিফ্লেক্ট করবে, বা রোড থাকলে রোড থেকে রিফ্লেক্ট করবে, বা পেয়ার গ্রাউন্ড থেকে রিফ্লেক্ট করবে। তারপরে টাইম মেজারমেন্টটা নিবে। ঠিক আছে, তাহলে এখানে কত কত টাইম লাগলো এটা রিফ্লেক্ট করে আসতে আর কি। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে ডাটা অ্যানালাইসিস করবে আসলে। তাহলে এখানেও তোমার সিমিলার টাইপের হচ্ছে মেথোডোলজি, প্ল্যানিং আছে, ডাটা অ্যাকুইজিশন আছে, ডাটা প্রি প্রসেসিং আছে। ঠিক আছে, এক সেকেন্ড।
আচ্ছা সরি, আমরা আবার ইয়েতে আসি আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার হচ্ছে যে বেসিক্যালি সেম তোমার মেথোডোলজি, এটা আপাতত স্কিপ করতেছে, তোমার ডাটা অ্যানালাইসিস, ভ্যালিডেশন, ডেলিভারি মোটামুটি সেমই আর কি। র ডাটার মধ্যে আমার বেসিক্যালি তোমার 3D কোঅর্ডিনেট থাকবে, ইন্টেন্সিটি থাকবে, জিপিএস টাইম স্ট্যাম্প একটা থাকে দেবে, প্রত্যেকটা লেজার পালসের সাথে একটা জিপিএস টাইম স্ট্যাম্প থাকবে, রিটার্ন নাম্বার থাকবে, আর হচ্ছে ফাইল ফরম্যাটে ইউজুয়ালি ডট এলএস অথবা ডট এলএসই থাকে আর কি। ঠিক আছে। সো এটা ডিটেলস ভিতরে না গেলাম আর কি। ঠিক আছে। এই ভিতরে আসলে না গেলেও চলবে, মোটামুটি একটা জেনারেল আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে যে এই জিনিসগুলো তোমার আবার আবার ডিটেলসে বলা আছে। ঠিক আছে। পয়েন্ট ক্লাউড, তারপরে এক্সট্রাকশন, ভিজুয়ালাইজেশন, এটা তোমরা মোটামুটি হচ্ছে যে ডাটাগুলো কিভাবে ইন্টারপ্রেট করবা সেটার জন্য আর কি, বুঝছো? সো আমার আলটিমেটলি এই যে এগেইন তোমার হচ্ছে পয়েন্ট ক্লাউডে আসতেছে। ও লাইটারে একটা সুবিধা যেটা সেটা বলে রাখতেছে, লাইটারে তোমার ইজিলি আইডেন্টিফাই করা যায় কোনটা গ্রাউন্ড এবং কোনটা ভেজিটেশন, বুঝছো? সো ভেজিটেশনের যে ইফেক্টটা সেটা তোমার হচ্ছে যে লেয়ারিং করে বাদ দিয়ে দেওয়া যায় পয়েন্ট ক্লাউড থেকে আসলে। সো এটা একটা পজিটিভ দিক লাইটারের, যে আমার মানে এটা ডেন্স ভেজিটেশন থাকলে ডিফিকাল্ট, তোমার যদি হচ্ছে যে লাইট ভেজিটেশন থাকে সেক্ষেত্রে ভেজিটেশনের ডাটাটা তোমার হচ্ছে যে বাদ দিয়ে দিতে পারো, তাহলে অ্যাকচুয়াল গ্রাউন্ডে তুমি হচ্ছে যে ইয়েটা পাবা, মানে এলিভেশনটা পাবা। এখানে এই জিনিসগুলো বলা আছে আর কি। ঠিক আছে। এগুলা সিমিলার টাইপের জিনিস আপাতত দেখি করতেছি। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে। এগুলো আসলে নিজে থেকে বলো তেমন কিছু নাই। আচ্ছা, তোমার কনস্ট্রাকশন সাইট ডেভেলপমেন্টের জন্য ইউজটা তোমার এখানে আসে যে স্পেসিফিক্যালি তোমার কনস্ট্রাকশন সাইট ডেভেলপমেন্টের জন্য লাইডার এবং ড্রোনটা কিভাবে ইউজ হয় আসলে। ঠিক আছে। এটা মানে বাংলাদেশে খুবই রেয়ার। ঠিক আছে। কিছু কিছু প্রজেক্টে ইউজ করা হয়, বাট বাইরের দেশে এটা মোস্ট অফ দ্য কেসে ইউজ করা হয়। তোমার বিকজ অফ ইটস অ্যাকিউরেসি, এটা এফিসিয়েন্সি বেশি থাকে, এটা সেফ। তোমার হচ্ছে কনস্ট্রাকশন সাইট তুমি ফিজিক্যালি গিয়ে সার্ভে না করে, তোমার ধরো ফিজিক্যালি গিয়ে সার্ভে করা মানে কি, তোমার হচ্ছে লেভেল বসানো, লেভেলটাকে তোমার হরাইজন্টাল করা, ওই পয়েন্টে গিয়ে যে পয়েন্টে মেজারমেন্ট নিতে আছে ওই পয়েন্টে গিয়ে তোমার হচ্ছে যে লেভেল স্টাফ ধরা। ঠিক আছে। অনেক সময় ওটা হচ্ছে যে তোমার ডিফিকাল্ট হয়ে যায় তোমার যদি ইজিলি রিচ করা না যায়, সেক্ষেত্রে এটা হচ্ছে মোর সেফ। তোমার যে জাস্ট একটা পয়েন্ট, একটা লোকেশন থেকে তুমি হচ্ছে পুরো এরিয়াটা নিচ্ছ, তো তোমার হচ্ছে প্রত্যেকটা লোকেশনে তোমার আলাদা করে বেঞ্চমার্ক লেভেল স্টাফ রাখার কোনো হচ্ছে তো ইয়ে নাই আর কি, ঝামেলা নাই আর কি। আচ্ছা, আর কস্ট সেভিংস আছে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু ইয়ে আছে তোমার হচ্ছে যে কম্পারিজন আছে ড্রোনস ভার্সেস ট্রেডিশনাল কনস্ট্রাকশন মনিটরিং মেথডের মধ্যে। ঠিক আছে। এটা তোমরা জাস্ট ইজিলি একটু দেখে নিতে পারো আসলে। আচ্ছা, আর হচ্ছে যে তোমার কনস্ট্রাকশন সাইট মনিটরিং এর জন্য কি কি টাইপের ইয়ে করা যেতে পারে, সাপোজ ধরো আমরা অ্যাপ্লিকেশন গুলো কি কি। ঠিক আছে। একটা হচ্ছে যে তোমার এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড মিটিগেশন, কনস্ট্রাকশন সাইট মনিটরিং যেটা বলতেছিলাম আর কি। ঠিক আছে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ভিজুয়াল ইন্সপেকশনস। ঠিক আছে। এগুলো মোটামুটি আমি একটা ব্রিফ একটা ভিউ তোমাদের দেখানোর চেষ্টা করবো আসলে। আচ্ছা, এখন আসো যে ধরো অ্যাপ্লিকেশনে আমি জাস্ট কয়েকটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখাই। এই অ্যাপ্লিকেশনগুলো যেখান থেকে নেওয়া হয়েছে এটা রেফারেন্সটা তোমাদের একটু বলে দিতে চাই। এই রেফারেন্সটা হচ্ছে তোমার ডক্টরাল ডিসার্টেশন, ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন, তোমার হচ্ছে 2018-এ এসএসসি সূর্যা চন্দ্র কংগ্রেস। ঠিক আছে। গুগলে সার্চ দিলে পাবা আর কি। ঠিক আছে। সূর্যা কংগ্রেস, ও হচ্ছে এখন মনে হয় নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কি। ঠিক আছে। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট দুটারই আর কি কম্বাইন্ড ই আর কি। সো তোমরা ভবিষ্যতে যদি কেউ হচ্ছে যে ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাও তাহলে একেও রাখতে পারো। ঠিক আছে। সূর্যা কংগ্রেস আর কি। ঠিক আছে। বেশ প্রমিনেন্ট রিসার্চার আর কি। সো ও আর আমি একই সাথে একই পিএইচডি করছি। ও আমি যখন ঢুকছি তার ওই সেমিস্টার হচ্ছে ও গ্রাজুয়েট করে করে গেছে আর কি। তো ওর পিএইচডি ডিসার্টেশন এটা। সো ও বেসিক্যালি এই ড্রোন বা ইউএভি নিয়ে ও হিউজ কাজ করছে আর কি ওর পিএইচডিতে। সো এবং অনেক পাবলিকেশন আছে আর কি। সো ওর কাজগুলা থেকেই আমি হচ্ছে যে কিছু কিছু স্ন্যাপশট তোমাদেরকে দেখাচ্ছি আর কি। ঠিক আছে। সো প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পেভমেন্ট ফরেনসিক্স। ঠিক আছে। মানে পেভমেন্ট ফরেনসিক্স মানে হচ্ছে যে তুমি এক্সিস্টিং পেভমেন্টের অবস্থাকেই তুমি হচ্ছে ইভালুয়েট করতেছো। এটাকে বলছে বেসিক্যালি ফরেনসিক। বা কোনো জায়গায় কোনো ডিস্ট্রেস যদি হয় বা কোনো জায়গায় যদি কোনো ক্র্যাক হয় তাহলে তুমি এটাকে মানে প্রপারলি মেজার করতে পারবা
এবং তুমি হচ্ছে যে পরবর্তীতে তুমি ক্র্যাকগুলোকে কিভাবে হচ্ছে মিটিগেট করা যায় বা কি ধরনের মেজার্স নেওয়া যায় আর কি, ঠিক আছে? এগুলা তুমি নিতে পারবে আসলে। যেমন ধরো এখানে তোমার সুন্দর কিছু ইমেজ দেওয়া আছে, এগুলা সবই কিন্তু তোমার ড্রোন ইমেজ আর কি, ঠিক আছে? এটা যেমন অর্থমোসাইক রোড, এটা তোমার হচ্ছে যে ওই টেক্সাসের প্যারিস ডিস্ট্রিক্টে একটা রোড। এইটা যেমন তোমার হচ্ছে যে পেমেন্টের লংজিটিউডাল স্লোপ, ঠিক আছে? এটা হচ্ছে একটা কন্ট্রোল ম্যাপ, ঠিক আছে? পেমেন্টের কন্ট্রোল ম্যাপ। এটা যেমন ট্রান্সভার্স স্লোপ, এখানে দেখো তোমার ট্রান্সভার্স স্লোপ বলা আছে যে তোমার 3.2%, তার মানে ট্রান্সভার্স স্লোপগুলো ড্রোন থেকে তোমার ইজিলি বলে দিতে পারতেছে কি স্লোপগুলো কতটুকু। এটা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে পেভমেন্টের ডিস্ট্রেস বের করা। ডিস্ট্রেস মানে হচ্ছে যে তোমরা ধরো যখন রাস্তায় চলাচল করো তখন তো বুঝো রাস্তায় ধরো কোথাও কোথাও রাস্তায় গর্ত আছে, কোথাও কোথাও রাস্তায় ক্র্যাক আছে, কোথাও কোথাও ভাঙা, ঠিক আছে? কোথাও কোথাও তোমার হচ্ছে যে ধরো অ্যাসফল্ট গুলো উঠে আসে, ঠিক আছে? তো এই সকল জিনিসগুলোকে বলতেছে ডিস্ট্রেস। মানে হচ্ছে যখন একজন একটা গাড়ি যখন হচ্ছে ট্রাভেল করে তখন হচ্ছে যে গাড়িটা যদি কোনো ধরনের আনকমফোর্টেবল ফিল করে বা পেভমেন্টে কোথাও যদি উঁচু নিচু থাকে, গর্ত থাকে, এই সকল জিনিসগুলোকে মানে ব্রডলি বলতেছে এগুলো হচ্ছে পেভমেন্টের ডিস্ট্রেস, ঠিক আছে? তাহলে পেভমেন্টের ডিস্ট্রেস এখন তোমার হচ্ছে যে ধরো কিভাবে ইয়ে করব, তুমি একটা করতে পারো যেটা হচ্ছে তুমি গাড়ি চালালে দেখতে পারো যে কোথায় কি আছে, ঠিক আছে? এখন ধরো তুমি ঢাকা চিটাগাং হাইওয়ে পেভমেন্ট ডিস্ট্রেস বের করে তুমি হচ্ছে যে ইয়ে করতে চাচ্ছ, মানে মনিটরিং করে তুমি হচ্ছে মেইনটেনেন্সের কাজ করতে চাচ্ছ। এখন তোমার হচ্ছে যে মেইনটেনেন্সের কাজ যখন করতে যাবো তখন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে তোমার সার্ভে করা খুবই ডিফিকাল্ট, তাই না? এত লম্বা একটা ইয়ে তুমি গাড়ি চালালে কতটুকু দেখতে দেখতে পারো? গাড়ি চালালে থেমে থেমে তোমাকে দেখতে হবে, লোকেশন আইডেন্টিফাই করতে হবে, কোন লোকেশন নোট ডাউন করতে হবে যে হ্যাঁ অমুক লোকেশনে ল্যাটিচিউড লঙ্গিচিউড এই জায়গা, ঠিক আছে? সো এই জিনিসগুলো না করে তুমি জাস্ট একটা ড্রোন পাঠিয়ে দিবা, ঠিক আছে? ড্রোনটা তোমার হচ্ছে যে ধরো তুমি সেগমেন্টে ভাগ করে নিতে পারো। ধরো তুমি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার পর পর বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নিতে পারো। ধরো ওই সেগমেন্টের জন্য একটা স্টেশনে বসে বসে তুমি জাস্ট ড্রোন ড্রোন পাঠিয়ে দিবা। তারপরে ড্রোনগুলোকে তুমি ইমেজগুলোকে আইডেন্টিফাই করবা। এই যে এখানে দেখো তোমার হচ্ছে এইখানে তোমার হচ্ছে যে ইয়ে আসছে আর কি, ঠিক আছে? পেভমেন্ট ক্র্যাক। এই যে তোমার ড্রোন ইমেজ থেকে ক্র্যাক বলেছে এবং ইন্টারেস্টিংলি এটা দেখো অ্যাভারেজ ক্র্যাকের উইথ কতটুকু সেটাও বলে দিছে যে ক্র্যাকের উইথ 0.4 ইঞ্চ, ক্র্যাকের উইথ হচ্ছে 0.4 ইঞ্চ এবং এই ক্র্যাকটার লেন্থ হচ্ছে 40.7 ইঞ্চ, ঠিক আছে? ইন্টারেস্টিং। তারপর এখানে যেমন ধরো এটা আবার লেন্থ বলেছে 453। তা এখান থেকে তুমি হচ্ছে ক্যাটাগরাইজ করতে পারবা যে আমার ধরো বাজেট নাই, ঠিক আছে? আমি ঢাকা চিটাগাং হাইওয়েতে আমি ক্র্যাকগুলোকে রিপেয়ার করতে যাচ্ছি বা মেনটেন্যান্সের কাজ করতে যাচ্ছি, আমার বাজেট লিমিটেড, আমি সবগুলা ক্র্যাক করতে পারবো না। তখন তুমি বলে দিতে পারো যে ঠিক আছে যেই সব জায়গায় ক্র্যাকের উইথ হচ্ছে যে 0.1 ইঞ্চ বা 0.2 ইঞ্চ বা 0.3 ইঞ্চের উপরে, বা যেই সব ক্র্যাকের লেন্থ হচ্ছে যে এরকম 100 ইঞ্চের উপরে, ঠিক আছে? শুধুমাত্র সেই লোকেশনগুলোতে আমরা এমার্জেন্সি বেসিসে আমরা মানে রিপেয়ারিং করে দেবো, ঠিক আছে? কোটিং দিয়ে দেবো আর কি, ঠিক আছে? সো এইটা হচ্ছে যে তোমার স্বল্প বাজেটের ক্ষেত্রে তুমি কোথায় কোথায় দেখবা, কোথায় কোথায় করবা, এটা ধরো তুমি ইজিলি ইয়ে করে ফেলতে পারতেছো, আহ, মানে আইডেন্টিফাই করে ফেলতে পারতেছো। তাহলে তোমার হচ্ছে যে ধরো এটা সার্ভিসিবিলিটি বেসিক্যালি বাড়াবে আসলে, ঠিক আছে? তারপর এখানে যেমন ধরো আরেকটা ছবি যেটা, সেটা হচ্ছে যে তোমার পেভমেন্টের এই যে ডিস্ট্রেস কিরকম হচ্ছে, ঠিক আছে? এই যে পেভমেন্টের এজ, এইখানে দেখো এই যে কিছু এই ধরনের ক্লাউড, এই পয়েন্ট ক্লাউড গুলো দেখছো কিছু ডিফারেন্ট টাইপের পয়েন্ট ক্লাউড। এইটা হচ্ছে 3D ভিউ, এটা সেকশন নিলে এই যে এখানে তুমি বুঝবা যে এখানে অলমোস্ট 0.4 ইঞ্চের মতো পেভমেন্টের ডিস্ট্রেস হচ্ছে আর কি। ডিস্ট্রেস মানে এখানে সম্ভবত পেভমেন্টটা একটু উঁচু বা নিচু হয়ে গেছে আর কি। দেখো এরকম হওয়ার কথা ছিল, এই যে দেখছো এখানে নিচু হয়ে গেছে, এই জায়গাটাতে আবার কিছু অংশ উপরে উঠে গেছে আর কি। তো এটা বেশ ইন্টারেস্টিং জিনিস। তারপরে তোমরা দেখো যে এই ফ্লো চার্ট অফ ক্র্যাক ডিটেকশন কিভাবে ক্র্যাক ডিটেক্ট করে, এটা আমি ডিটেলসে গেলাম না। তোমার হচ্ছে ইমেজ লোড করে, তারপর প্রি প্রসেসিং করবে, তারপর হচ্ছে ক্র্যাকের এরিয়া বের করবে, তারপর ভিজুয়ালাইজেশন এবং কোয়ান্টিফিকেশন, মানে বেসিক্যালি তোমার এরপর মেনটেন্যান্স ইনসাইট, ঠিক আছে? এখান থেকে বেসিক্যালি বলে দেবে যে কোথায় মেনটেন্যান্স করা দরকার। এবং এখানে তোমার হচ্ছে যে একটা ইন্ডেক্স থাকে যেটাকে বলছে পেমেন্ট কন্ডিশন ইন্ডেক্স, ঠিক আছে? আলটিমেটলি তুমি হচ্ছে যে রাস্তাটার পেমেন্ট কন্ডিশন ইন্ডেক্স তুমি বলে দিতে পারো। সো তারপরে ওটাও তোমার একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা রোল প্লে করতে পারে যে পেমেন্ট কন্ডিশন ইন্ডেক্স এত বেশি হইলে
আমার হচ্ছে ভালো, এত কম হলে খারাপ, যাই ওটাতে আমি ইয়ে রিপেয়ার করে আসি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা আরেকটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল স্টক পাইলস। সাপোজ ধরো তোমার হচ্ছে যে পাথরের ব্যবসা, ঠিক আছে, বা বালির ব্যবসা, ঠিক আছে, ধরো তুমি কন্ট্রাক্টর, ঠিক আছে। এরকম। তো কন্ট্রাক্টর কি করবে, ধরো ইন্ডিয়া বা ধরো অন্য বা মিডল ইস্ট থেকে পাথর কিনে আনবে, ঠিক আছে। বা বালি হলে আমি নদী থেকে বালি বালি তুলবো, ঠিক আছে। তাহলে এই যে পাথর কিনে এনে আমি যে পাথরগুলা এক জায়গায় রাখবো, এটাকে বলছে স্টক পাইলস, ঠিক আছে। পরবর্তীতে তুমি বিভিন্ন প্রজেক্টে এই স্টক পাইল থেকে তুমি হচ্ছে পাথর নিয়ে নিয়ে ট্রাকে করে পাঠাই দেবে আর কি। তাহলে তোমার স্টক পাইলে পাথরের মজুদ কতটুকু আছে, ঠিক আছে, সেটা কিন্তু তুমি পেয়ে যাবা তুমি হচ্ছে যে জাস্ট ড্রোন সার্ভে করলেই, ঠিক আছে। আমরা যে ভলিউম ক্যালকুলেশনের প্রবলেমগুলো করছিলাম, ঠিক আছে, তো ওই ভলিউম ক্যালকুলেশনের বেসিকটা কিন্তু এখানে আবার কাজে লাগবে। যে তুমি হচ্ছে এই যে এখানে তুমি এলিভেশনগুলো পাচ্ছ, একদম 3D ইমেজ পাচ্ছ, 3D ইমেজ আর এলিভেশন থেকে ইজিলি তুমি হচ্ছে ট্রাপাজালার মেথডে তুমি ভলিউমগুলো ক্যালকুলেট করে ফেলতে পারবা। তারপর এখানে হচ্ছে যে আরেকটা হচ্ছে র্যাপের স্টক পাইল। র্যাপ মানে হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়াল রিসাইকেল অ্যাসফাল্ট অ্যাগ্রিগেট আর কি, ঠিক আছে। সো এখানে র্যাপের এই যে ও হচ্ছে যে সুন্দর মতো করে এই এরিয়াগুলো ক্যালকুলেট করছে আর কি, বুঝছো। এটা তুমি আরো ছোট ছোট স্টেপে ভাগ করে নিতে পারো, ঠিক আছে। তাহলে এখান থেকে বলে দিতে পারো যে হ্যাঁ আমার স্টক এতটুকু আছে, তাহলে আমার এতটুকু ইম্পোর্ট করা লাগবে, ঠিক আছে। তো তোমার ডিসিশন মেকিং এ অলওয়েজ এগুলো হেল্প করে, যে কতটুকু ইম্পোর্ট করা লাগবে। দেখা হলো তুমি যদি বেশি ইম্পোর্ট করে ফেলো, তোমার জায়গা নেই, তুমি কোথায় রাখবা, ঠিক আছে। আবার যদি দেখা গেলো তুমি কম ইম্পোর্ট করে ফেলো, তুমি হচ্ছে প্রজেক্টে ডেলিভারি দিতে পারতেছো না, তখন তোমার হচ্ছে ব্যবসা লস খাবা। সো এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি তোমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এগুলো খুবই একটা কি রোল প্লে করে। এখন আসি আমাদের সিভিল ইঞ্জিনিয়ার, তোমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছো, তোমাদের সবার ইন্টারেস্ট ব্রিজ নিয়ে। ছোটবেলায় আমার ইন্টারেস্ট ছিল ব্রিজ নিয়ে। সো ব্রিজ, ধরো মানুষের স্বপ্ন থাকে যে হ্যাঁ একটা ব্রিজে ডিজাইন করবো, আমার ডিজাইন করার ব্রিজ হচ্ছে যে ধরো দাঁড়ায় থাকবে এরকম কিছু একটা। এখন ব্রিজটা ডিজাইন করলাম, ধরো পদ্মা পদ্মা সেতু ডিজাইন হয়ে গেছে, কনস্ট্রাকশন হয়ে গেছে, সুন্দর মতো দাঁড়ায় আছে। কিন্তু ওভার 20 ইয়ার্স, ঠিক আছে, 20 ইয়ার্সের পরে তোমার হচ্ছে যে ব্রিজের পারফরমেন্স কিরকম হচ্ছে। যেমন তোমার হচ্ছে যে আমাদের ব্রিজটা, যমুনা যমুনা ব্রিজ যেটা, সেটা দেখবে যে রিসেন্টলি তোমার হচ্ছে যে অনেক ইস্যু দাঁড়াচ্ছে। আমাদের সাইফুল আমিন স্যার বেশ অনেক কাজ করতেছেন আর কি, তো উনি প্রথম থেকেই জড়িত ছিল আর কি। যমুনা ব্রিজ সেই 1999 থেকেই আর কি জড়িত ছিল। বাট এখন তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় ক্র্যাক দেখা দিচ্ছে, তো ওইগুলো ওখানে মেনটেন্যান্সের অনেক ইস্যু আছে। মাঝে মাঝে দেখবা যে একটা দুটা লেন বন্ধ থাকে আসলে, ঠিক আছে। যারা যাদের উত্তরবঙ্গের ভাষা তারা হচ্ছে যে যাতায়াত করলে বুঝবা যে এখানে মেনটেন্যান্স বিভিন্ন জায়গায় কাজ চলতেছে আসলে। সো এই জিনিসগুলা তোমার হচ্ছে যে ধরো কোথায় কি হচ্ছে, এটা কিন্তু তুমি ড্রোন ইমেজ সার্ভে করেও তুমি করে ফেলতে পারো। সেটা হচ্ছে যে এই যে ওভারব্রিজ ইন্সপেকশন করতে পারো, আন্ডার ব্রিজ ইন্সপেকশন করতে পারো। এখানে যেমন ধরো কন্ট্রোল লাইন কিছু আছে, অটো মোজাইক বা তোমার ডিএম ম্যাপ গুলো আছে, ঠিক আছে। এখন ধরো এখানে আরেকটা টেকনিক বলে দিই, ঠিক আছে। আরেকটা টেকনিক, এখানে একটা টেকনিক হচ্ছে যে তুমি হচ্ছে যে এই এই যে টেপ মার্কার্স, ঠিক আছে, টেপ মার্কার্স এর টেকনিকটা হচ্ছে যে ব্রিজে যখন তুমি মনিটরিং করতেছো, ব্রিজে তো তোমার খুব প্রিসাইজ লেভেলে মনিটরিং লাগে, ঠিক আছে। পেভমেন্টে তোমার হচ্ছে 0.4 ইঞ্চ ক্র্যাক ম্যাটার করে না, কারণ ওটা ক্র্যাক বাড়লে কি কমলে কি, এটা তোমার বাড়লে জাস্ট হচ্ছে একটা ডিস্টেন্স হবে, মানুষের একটু ধাক্কা খাবে, ঠিক আছে। কিন্তু ব্রিজে 0.4 ইঞ্চ থেকে 0.5 ইঞ্চ হয়ে গেলে দিস ইজ হিউজ, ঠিক আছে। তোমার ক্র্যাক আমি কোনোভাবে অ্যালাউ করবো না, কারণ ব্রিজের ক্র্যাক আলটিমেটলি তোমার ফেলারের দিকে যাবে। পেভমেন্টে আসলে ফেলারের দিকে যায় না, কারণ পেভমেন্টে তোমার হচ্ছে ডিস্টেন্স হলে উঁচু নিচু বা গর্ত হয়ে যেতে পারে, শেষ, ঠিক আছে। তো ওইটা তো ক্যাটাস্ট্রফিক ফেলিওর হয় না, বাট ব্রিজের ক্ষেত্রে ক্যাটাস্ট্রফিক ফেলিওর হবে। এই কারণে ব্রিজে মনিটরিং এর ক্ষেত্রে আমার প্রিসিশনটা এবং অ্যাকিউরেসিটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে হাইলি প্রিসাইজ করার জন্য যেটা একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই টেপ মার্কার ইউজ করে। সাপোজ ধরো তুমি কস্টেপ, এই যে এটা কিন্তু একটা কস্টেপ, ঠিক আছে। একটা কস্টেপ তুমি একটা সার্টেন লেন্থে কেটে তুমি হচ্ছে ব্রিজে গায়ে বিভিন্ন লোকেশনে লাগাই দিলা, তারপর ড্রোন দিয়ে সার্ভে করলা। সার্ভে করার পর ড্রোন তো তোমাকে বলে দেবে যে কোনগুলো ডাইমেনশন কিরকম, তাই না। ইমেজ অ্যানালাইসিস থেকে বলে দেবে। ওই যে ডাইমেনশনটা বললো ওইটার সাথে তুমি হচ্ছে যে এইটা ড্রোন ইমেজের ডাইমেনশন এইটুকু, টেপের লেন্থ বলেছে 8.05 সেন্টিমিটার। আর তুমি অ্যাকচুয়ালি কতটুকু বসাইছো, কতটুকু কেটে বসাইছো, সেটা তো তুমি জানো, এই যে ম্যানুয়ালি স্কেল দিয়ে মেজার করলে পাবা, ঠিক আছে। এটা হইতে পারে তোমার 8.3 সেন্টিমিটার, আর ড্রোন দিয়ে পাচ্ছ 8.05 সেন্টিমিটার, বুঝছো। তখন দেখবা যে তোমার ডিফারেন্সটা তো হওয়া উচিত না। তোমার
যদি হাইলি প্রেসিশন বা অ্যাকুরেট ডাটা থাকে তখন তোমার একদম টু দ্য পয়েন্টে মিলে যাওয়া উচিত। ধরো একটা 8.3 আসা উচিত, একটা 8.32 আসা উচিত, ঠিক আছে, এরকম আর কি। যদি বেশ কম থাকে তখন তোমাকে এখানে ক্যালিব্রেশন ইস্যু থাকে। তখন তুমি ড্রোন ইমেজগুলোকে আরেকটু অন্যভাবে ক্যালিব্রেট করবা। ক্যালিব্রেট করে এমনভাবে করবা যেন এই টেপ মার্কিংয়ের তোমার ভ্যালুগুলো কাছাকাছি আসে। তখন তুমি হচ্ছে হাইলি অ্যাকুরেট তুমি ডিএম পাবা। ওখান থেকে তুমি একদম প্রিসাইজলি বলে দিতে পারো যে আমার হচ্ছে যে তাহলে কত মানে ব্রিজে কোথাও ক্র্যাক ট্র্যাক আছে নাকি আর কি। এখানে দেখো ড্রোনের আরেকটা বড় সুবিধা হচ্ছে যে তুমি এটাকে নিচ দিক দিয়ে উঠাইতে পারো। এখন ব্রিজে তো ধরো তুমি উপর দিক দিয়ে গিয়ে তুমি হচ্ছে যে ধরো উপরে দেখতে পারো, বাট উপরে দেখলে তুমি কি দেখবো বলো তো? পেভমেন্ট, ঠিক আছে। ব্রিজের উপরে মেইনলি কি কি আছে? পেভমেন্ট আছে। তো পেভমেন্টটা ক্র্যাক হইলে কি না হইলে কি, ওটা তো একটা স্ল্যাব ডেক, বুঝছো? ব্রিজের একদম টপে তোমার হচ্ছে অ্যাসফল্টে ঢালাই দেওয়া হয়, ঠিক আছে। সো ওইখানে যদি কোনো ক্র্যাক থাকে ওই ক্র্যাকটা তো স্ট্রাকচারাল ক্র্যাক না হতে পারে, শুধুমাত্র পেভমেন্টে থাকতে পারে। সো স্ট্রাকচারাল ক্র্যাক আছে কিনা সেটা দেখার জন্য তোমাকে পেভমেন্টটা উঠায় তারপর দেখতে হবে যে আসলে ক্র্যাকটা কত নিচে প্রপাগেট করছে আর কি। এখন তুমি হচ্ছে যে এর থেকে তোমার বেটার হয় যে ব্রিজের নিচে যদি দেখো, ব্রিজের নিচে কিন্তু পুরাটা তোমার হচ্ছে যে জাস্ট তোমার মানে পেইন্ট করা থাকে, অনেক সময় পেইন্টও থাকে না আর কি, জাস্ট কংক্রিটই থাকে আর কি। সো তুমি নিচে গিয়ে ইজিলি দেখতে পারবা, ঠিক আছে, ব্রিজের ইয়েটা কিরকম। তাহলে এইখানে ধরো তুমি, তোমাকে এখানে যদি অন্যভাবে মনিটরিং করতে হতো তোমাকে এখানে অ্যারেঞ্জমেন্ট করা লাগতো, তোমার নিচ থেকে উপরে উঠা লাগতো। এটা এটা যেমন ধরো গ্রেট সেপারেশন ব্রিজ, মানে নিচ দিক থেকে একটা রাস্তা গেছে, উপর দিক থেকে একটা রাস্তা গেছে। সো এখানে তুমি হচ্ছে যে কোনোভাবে আর কি এটা মানে ক্লিয়ার হাইটটা বেশি বড় না। কিন্তু তোমার যদি যমুনা ব্রিজ হয়, যমুনা ব্রিজের নিচে যাওয়া তো ডিফিকাল্ট আসলে, তখন তোমার হচ্ছে যে এই দিক দিয়ে আলাদা অ্যারেঞ্জ করে মানুষজনকে নিচে পাঠায়, তো তোমার হচ্ছে যে জিনিসটা মনিটরিং করা লাগতো বা উম, তো এই জিনিসগুলো হচ্ছে ঝামেলা, ঠিক আছে। এই জন্য তুমি হচ্ছে যে এটা হচ্ছে ড্রোন পাঠায় তুমি এটাও ইজিলি করতে পারো আসলে, বুঝছো? যে ব্রিজের নিচের মানে আন্ডার দ্য ব্রিজ তোমার হচ্ছে যে ব্রিজের হেলথটা কিরকম, এটা হেলথ অ্যাসেসমেন্ট আর কি। ঠিক আছে, যেমন ধরো এখানে ও ধরো যেটা ফাইন্ডিং পাইছে সেখানে এই যে এখানে ধরো কিছু জায়গায় ও দেখছে যে ময়েশ্চার স্ট্রেইনিং বিনিথ দ্য ব্রিজ বিমস, ঠিক আছে, এখানে ময়েশ্চার কিছু জায়গায় জমে আছে। এখন ময়েশ্চার ইউজুয়ালি আমরা হচ্ছে যে কংক্রিটের ক্ষেত্রে অ্যাভয়েড করার চেষ্টা করি আসলে, বুঝছো? ময়েশ্চার তোমার জমে থাকা উচিত না, কারণ ব্রিজে প্রপার ড্রেনেজ থাকা উচিত, এক। আর দুই হচ্ছে যে তোমার হচ্ছে ময়েশ্চার ইজিলি মানে ড্রেন আউট বা একটা স্লোপ ডাউনের ময়েশ্চার চলে যেতে পারে আসলে, ঠিক আছে। সো যেহেতু ময়েশ্চার আছে সেহেতু অন্য কোনো ইস্যু আছে, তো এটা পরবর্তীতে তোমার ডিটেলস ইনভেস্টিগেশন করে তারপর হচ্ছে তোমার দেখতে হবে যে আসলে ময়েশ্চারটা থাকতেছে কি জন্য, ঠিক আছে। ময়েশ্চার থাকা মানে তোমার হচ্ছে যে ধীরে ধীরে কিন্তু তোমার ময়েশ্চারটা ভিতরে ঢুকে গেলে তোমার হচ্ছে যে রিনফোর্সমেন্ট একটা কোরেশন হয়, যদিও অনেক ধরনের প্রিকশন নেওয়া থাকে যে তোমার ক্লিয়ার, তোমার তো ধরো অটোকেটে শিখছে আর কি, ক্লিয়ার কাভার থাকে তোমার হচ্ছে যে এইগুলোর জন্য তোমার যে পড়াশোনাটা হয় না, বাট স্টিল তোমার হচ্ছে যেটা ধরো অ্যাডিশনাল সেফটি আর কি, ঠিক আছে। এখন লাস্ট যেটা আসি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস ইন রেল করিডোর, ঠিক আছে। রেল করিডোর মানে হচ্ছে যে ধরো আমাদের যে রেল লাইনগুলো আছে, ঠিক আছে, আমাদের রেল লাইনগুলো কিন্তু বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি, ঠিক আছে। রিসেন্টলি রেল লাইন তোমার অনেক জায়গায় নতুন করে হয়েছে আসলে। তো ধরো আমাদের রেল লাইনগুলো কোন কন্ডিশন কোথায় আছে দেখবো যে কোন কোন জায়গা হচ্ছে তোমার ট্রেন উল্টায় যায়, ঠিক আছে। ট্রেন কেন উল্টায় যাবে? তোমার হচ্ছে যে ডিরেইলমেন্ট যদি হয়, ঠিক আছে, তাহলে এটা পিছনে ডেফিনেটলি কোনো রিজন থাকে, ঠিক আছে, এটা ম্যানমেড কোনো রিজন না, ঠিক আছে, এটা কোনো ডিজাইনে কোনো ইস্যু আছে আর কি, ঠিক আছে। মেবি তোমার হচ্ছে রেলটা বাঁকা হয়ে গেছিল, তোমার রেলের ফাউন্ডেশনটা উইক হয়ে গেছিল বা উঁচু নিচু হয়েছিল, ঠিক আছে, বা কোনো একটা অবস্টাকল ছিল। সো অনেক রিজন থাকে আসলে, ঠিক আছে। সো যেমন ধরো এটা একটা রেল ব্রিজ, রেল ব্রিজের নিচে তোমার সেম মনিটরিং করতেছে, এটা একটা স্টিল ব্রিজ, ঠিক আছে, স্টিল, এবং তোমার স্টিলের উপরে হচ্ছে যে উডেন প্ল্যাঙ্ক দেওয়া আর কি, কাঠের পাটান দেওয়া। তো এইখানে দেখো, এইখানে মনিটরিং করে ও বলেছে যে এই যে দেখ আন্ডার ব্রিজ ভিউ ডিসপ্লেইং মিসিং রিভেটস, রটেন অ্যান্ড রাস্টেড ব্রিজ এলিমেন্টস, ঠিক আছে। আমার যদি হচ্ছে যে রিভেট মিসিং থাকে তাহলে তোমরা স্টিল স্ট্রাকচার ডিজাইনে পড়বা যে কাসেট প্লেটের মধ্যে তোমার একটা সার্টেন নাম্বার অফ রিভেট থাকতে হবে আর কি, ঠিক আছে, তাহলে হচ্ছে একটা কাসেট প্লেটের সাথে একটা স্টিল মেম্বারের কানেক্টেড থাকতে পারবে। যদি ওখানে রিভেট যদি পড়ে যায়, রিভেট বা বোল্ট যদি মিসিং থাকে, ঠিক আছে, কোথাও করোশন যদি বেঁচে থাকে, কোনো স্টিল মেম্বারই কিন্তু করোশন হওয়ার কথা না। কারণ তোমার হচ্ছে যে যে কোনো স্টিল স্ট্রাকচারে তুমি পদ্মা ব্রিজেও দেখবা বা হার্ডিং ব্রিজে দেখবা, সকল স্টিল স্ট্রাকচারে বা আমাদের বুয়েট চিটপাসের বিল্ডিংটা দেখবা তোমার কোটিং করা হয়,
পেইন্ট দেওয়া হয়, যেটা হচ্ছে যে করোশন রেজিস্ট্যান্ট পেইন্ট। ঠিক আছে, ময়েশ্চার কখনোই জমা থাকে না। তোমার নিয়মিত বেসিস, সাপোজ ধরো 2-3 ইয়ার্স পর পর তোমার হচ্ছে রিপেইন্ট করা হয়, যেন কখনো হচ্ছে ময়েশ্চার জমা না থাকে। ইভেন তোমার এটা ব্রিজের ক্ষেত্রে দেখবে, হার্ডিং ব্রিজের ক্ষেত্রেও সেম কাজই করা হয়। ঠিক আছে, অলওয়েজই তোমার হচ্ছে যে ধরো সার্টেন ইয়ার্স পর পর পেইন্ট করা হয় আর কি। তো যদি কোনো জায়গায় করোশন থাকে, যেটা থাকার কথা না, তাহলে তো করোশন থাকলে আমার স্টিলের সেকশনটা কমে যাচ্ছে। সেকশনটা কমে গেলে ওটা এনাফ লোড নিতে পারবে না, আলটিমেটলি এটা ফেল ফেল হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আসলে, করোশন হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এটাও তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবে আসলে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ফেইলিয়ার দেখো, যে এইখানে দেখো গর্ত। এটা কিন্তু কোনো ইঁদুরের গর্ত না, বুঝছো? এটা হচ্ছে যে গর্তটা যেটা হয়েছে সেটা হচ্ছে পানি যাইতে যেতে এটা হচ্ছে যে সিপেজের কারণে ফেইলিয়ার হয়ে গেছে, বা এটাকে বলে ওয়াশ আউট। ঠিক আছে, ওয়াশ আউট যেটা হচ্ছে তোমার অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে তোমার মেবি অন্য কোনো দিকে পানি জমেছিল, এই ভিতর দিয়ে পানি যাইতে যেতে এটা হচ্ছে এই অবস্থা হয়ে গেছে। এখন দেখো, এইটা যদি কারো যদি ইয়েতে না থাকে, এটার উপর দিয়ে যদি ট্রেন রিপিটেডলি যাইতে থাকে, তখন আলটিমেটলি একবার গিয়ে এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে আসলে। তো এইখানে তোমার হচ্ছে যে ধরো কিছু তুমি এটা ম্যানুয়ালি মেজার করতে পারো, ম্যানুয়ালি এটা ইন্সপেকশন বলতেছে কি, ইন্সপেকশন অফ দ্য ওয়াশ আউট, ম্যানুয়াল মেজারমেন্ট করতে পারো ওয়াশ আউট উইথ, অথবা এখানে লাইটার বসাই দিতে পারো, লাইটার স্ক্যানিং অফ দ্য ওয়াশ আউট উইথ আন্ডারনিথ দ্য রেল ট্র্যাক। ঠিক আছে, এই লাইটারটা যেরকম তোমার ট্রাইপড মাউন্টেড লাইটার, ট্রাইপডের উপর আছে, তুমি এটা ধরো ড্রোন মাউন্টেডও করতে পারো। এখানে ট্রাইপড মাউন্টেড করছে কারণ এটা লার্জার এরিয়াতে তোমার সার্ভে করতেছে না, এখানে একটা সিঙ্গেল পয়েন্ট, ওয়াশ আউটে একটা সিঙ্গেল পয়েন্ট, এই কারণে তোমার হচ্ছে একটা পয়েন্টে বসা করছে। এই কারণে ড্রোনের ওরকম ইয়ে নেই। ঠিক আছে, ড্রোন না না করলেও চলে আসলে। বাট তুমি ধরো এই পয়েন্টটা কোত্থেকে অরিজিনেট হয়েছে, এই যে এই পয়েন্টটা দেখো, এদিক থেকে অরিজিনেট হয়েছে, তাই না? ঠিক আছে, বা এরিয়াল ভিউ দেখো, এই যে এই এরিয়াল ভিউ অফ দ্য ড্রেনেজ পাথ। ঠিক আছে, দ্যাট কন্ট্রিবিউটেড টু দ্য ওয়াশ আউট, এই দিক দিয়ে ড্রেন আউট হয়ে যাচ্ছে, এইখান থেকে পানি বের হয়, এই দিক থেকে ড্রেন আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই পুরা এরিয়াটাইতেই তোমার প্রবলেম। সো তুমি জাস্ট এই জায়গাটা ফিক্স করলে হবে না, এই জায়গাটা ফিক্স করলে তোমার হচ্ছে এই দিকে যদি ড্রেনেজ পাথ থাকে, তো আবার পানি হচ্ছে আলটিমেটলি এই দিক দিয়ে যাবে, রেইন ওয়াটারকে, মানে পানি নর্মালি শর্টেজ পাতে ফ্লো করবে। ঠিক আছে, সো ডেফিনেটলি তোমার হচ্ছে ফুল এরিয়াটা কভার করতে হবে। এই কারণে তোমার হচ্ছে ড্রোন একটা ইমেজ নিয়ে নিলে তুমি ইজিলি বুঝতে পারতেছো আর কি, বুঝছো কত ইয়েতে যাচ্ছে আর কি। ঠিক আছে, এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে এইখানে দেখো যে একটা পিক আপ ট্রাক। ঠিক আছে, পিক আপ ট্রাক কিন্তু রেল লাইনের উপরে। ঠিক আছে, এইটা পিক আপ ট্রাকটা আবার স্পেশালি তোমার হুইলগুলো স্পেশালি ডিজাইনড টু ট্রাভেল অ্যালং দ্য রেল লাইন্স। ঠিক আছে, সো এটা আবার ডিজাইনটা ডিফারেন্ট, তোমরা চাইলে গুগলে দেখতে পারো, বা হচ্ছে যে ওই কংগ্রেস, সুরিয়া কংগ্রেসের যে থিসটা, ওখানেও ধরো এটা ডিটেলস দেওয়া আছে আর কি, যে চাইলে ওটা দেখতে পারো আসলে। যাই হোক, তাইলে মোটামুটি এই হচ্ছে লেকচার। ঠিক আছে, তাইলে এখন আমি হচ্ছে যে একটু বলে রাখি, এখন যেহেতু অনেকেই আসো, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে বোনাস অ্যাসাইনমেন্ট। এটা মেবি আমি কাল পরশুর মধ্যে আর কি আপলোড করে দেবো। তোমাদের যেহেতু কিছু ক্লাস টেস্টের আর কি মার্ক খারাপ হয়েছে, ঠিক আছে, তো বোনাস অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের যেটা চিন্তা করা আছে যে 5 মার্কে একটা বোনাস অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। বোনাস অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে যে তোমার ইউএভি, লাইডার, জিপিআর। ঠিক আছে, এই যে টপিকটা আজকে পড়াইলাম, এইগুলোর উপর তোমার হচ্ছে ধরো অ্যানালাইসিসটা কিভাবে করে, ইমেজ অ্যানালাইসিসটা বা তোমার পয়েন্ট ক্লাউড জেনারেশনটা কিভাবে করে, এই জাতীয় যদি অ্যানালাইসিসের একটা শর্ট জিনিস, শর্ট সামারি তোমরা হচ্ছে 1 পেজে লিখবা, এবং উইথ ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। ঠিক আছে, আমি ধরো এটা সুন্দর করে আবার ইয়েতে লিখে দেবো আর কি। ঠিক আছে, ধরো আমি জানি যে এটা তোমার মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা তোমরা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে বের করে ফেলবো আসলে। ঠিক আছে, বাট স্টিল ধরো মানে একটু যেটাই করতেছে একটু বুঝে করো আর কি। ঠিক আছে, বুঝে করো যে কোনো ধরনের একটা শর্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম, বা ধরো তোমার এই কোড এগুলো আছে, কোডের থেকে তুমি কিভাবে পয়েন্ট ক্লাউড পাচ্ছ। ঠিক আছে, এই জিনিসগুলো একটা শর্ট ম্যাথমেটিক্যাল ডেমনস্ট্রেশন দরকার। ঠিক আছে, 1 পেজ বা 2 পেজ এটা আমি লিমিট করে দেবো। ঠিক আছে, জাস্ট ওয়ার্ডে লিখে তুমি পিডিএফ হিসেবে আপলোড দিয়ে দেবা। ঠিক আছে, কোনো কোশ্চেন্স? এই টপিকটা থেকে টার্মে কেমন প্রশ্ন থাকতে পারে? সরি সরি, আমার স্পিকারটা একটু বন্ধ ছিল, আরেকবার বলবো কি? এই টপিকটা থেকে টার্মে কেমন প্রশ্ন থাকতে পারে? এই টপিকটা থেকে টার্মে কেমন কোশ্চেন থাকতে পারে? পারে তোমার ধরো এই টপিকের উপর কিন্তু 3টা লেকচার হচ্ছে। ঠিক আছে, আমি একটা লেকচার দিছি, ডক্টর সাদিক খান একটা লেকচার দিছে অলরেডি, আর আরেকটা লেকচার দিবেন ডক্টর নাজমুস সাকিব। ঠিক আছে, তোমাদের শুক্রবারে। সো মোটামুটি তোমার হচ্ছে যে যেহেতু 3টা লেকচার দেওয়া হয়েছে, মোটামুটি কিছু থিওরি, বেসিক্যালি থিওরি থাকবে আর কি, এখানে তো ধরো প্রবলেম দেখা নেই। সো থিওরি থাকবে তোমার, হাফ কোশ্চেন থাকতে পারে আসলে, ধরো একটা কোশ্চেনে হাফ বা ওয়ান থার্ড, ওয়ান থার্ড তো ডেফিনেটলি থাকবে, ওয়ান থার্ড থেকে হাফ থাকতে পারে আর কি।
বুঝছো? ওকে স্যার। এই ইউজুয়ালি টার্মে তোমার টার্ম ফাইনালে কোশ্চেনটা একটু বলে রাখি, ঠিক আছে, যেহেতু অনেকেই আসো টার্ম ফাইনালে। এখানে একটা কি পয়েন্ট তোমাদেরকে বলে রাখি, দুই সেটের কোশ্চেন হবে, সেট এ আর সেট বি। সেট এ বেসিক্যালি আমি করব, আর সেট বি বেসিক্যালি অনিন্দ করবে, তোমাদের অনিন্দ স্যার করবে। আর তোমাদের রাকিব স্যারের যে পোর্শনটা সেটা হচ্ছে দুই পার্টে ভাগ হয়ে যাবে। সেট এ তে রাকিব স্যার, তোমাদের রাকিব স্যারের একটা পার্ট আমার কাছে আসবে, আর রাকিব স্যারের একটা পার্ট অনিন্দর কাছে যাবে। সো রাকিব, তোমাদের রাকিব স্যার থেকে মোস্ট প্রবাবলি তোমার তিনটা প্রবলেম থাকবে, ঠিক আছে, তিনটা ফুল কোশ্চেন থাকবে। তো দেড়টা কোশ্চেন ধরো আমার পার্টে চলে আসবে, আর বাকি দেড়টা কোশ্চেন হচ্ছে যে ধরো অনিন্দ স্যারের পার্টে চলে যাবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট। আর আমার পার্টে তোমার হচ্ছে যে ধরো বেসিক্যালি ম্যাথমেটিক্যাল জিনিসপাতি থাকবে, আর চারটা কোশ্চেন থাকবে, এর মধ্যে তিনটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে, ইউজুয়ালি যেটা থাকে আর কি, সেভাবে সেভাবে আসলে করার চেষ্টা করবো আর কি। বুঝছো? আর মোস্টলি ম্যাথমেটিক্যাল জিনিস থাকবে, আর টুকটাক কিছু থিওরি থাকবে আর কি, শর্ট কিছু থিওরি। স্যার ম্যান্ডেটরি কোনো কোয়েশ্চেন থাকবে কোনো সেকশনে? সেকশন থাকতে পারে, থাকতে পারে, আমার সেকশনে মোস্ট প্রবাবলি থাকবে না, বাট অন্য অন্য সেকশনে থাকতে পারে, ঠিক আছে, এটা আমি তোমাকে বলতে পারতেছি না, কারণ ওই কোশ্চেন আমি করবো না। ওই কোশ্চেন ধরো তোমাদের অনিন্দ স্যারই করবে, বাট থাকতে পারে না থাকতে পারে, ঠিক আছে। তুমি অ- মানে এটা আসলে বলা হচ্ছে না, থাকতে পারে, মানে এটা ডিপেন্ড করতেছে আসলে, ঠিক আছে। এই, আর কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকে অ্যাটেন্ড করছো। তাহলে আমরা মোটামুটি আজকে লেকচারটা এখানে শেষ করি। আমাদের নেক্সট ক্লাসে ধরো একটা একটা করে ক্লাস হবে, রবিবার সম্ভবত দুইটা ক্লাস হবে, আর মঙ্গলবারে, না রবিবার একটা ক্লাস হবে, মঙ্গলবারে, না রবিবার মনে হয় দুইটা ক্লাস হবে আর কি। যাই হোক, ওটা ওটা এই যে যেভাবে আমি বলে দিছি ওইভাবে ক্লাসটা হবে আর কি, ঠিক আছে। ওই তিনটা ক্লাসে, ওই ক্লাসের টপিকটা হচ্ছে কন্ট্রোলিং, কন্ট্রোলিং উপর আমরা ক্লাসটা হয়ে গেলে আমাদের মোটামুটি সিলেবাস শেষ আর কি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে ক্লাস লেকচারটা এখানে শেষ করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আউ ওকে কিছু বললা? আসসালামু আলাইকুম স্যার। ও, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট এভরিওয়ান।